আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ মাসুদ ভাই আপনাকে এবং দর্শক শ্রোতা যারা আমাদেরকে দেখছেন। মাইটদের একটু দেখতে মজা লাগে। এদের যখন মারে পাবলিক তখন মজা লাগে। এরকম হইতে পারে যে সে কোথাও হয়তো হবিগঞ্জের ছেলে। ওইখান দিয়ে কত ওই সমন্বয় বলে হয়তো চাঁদাবাজি করতে গেছে, পাবলিক দিছে দোলাই। থাপ্পড় চোয়াড় দিছে। পাবলিক মারলে তো এটা কইতে পারে না যে ভাই পাবলিকে মারছে। দোষ টাকার কাজে বিএনপির উপর দেয়। কারণ এগুলো তো সব জামাতি প্রোডাক্ট। এনসিপি সমন্বয়ক বৈষম্যের সব জামাতি প্রোডাক্ট। আর এখন না, আজ থেকে প্রায় ১-১.৫ বছর আগে প্রথম কথাটা বলছিল আপনার ইয়ের কথা, ওই যে আরে আমাদের ইয়ে করে যে আপনার কনটেন্ট বানায় যে গোলাম মোল্লা রনি। গোলাম মোল্লা রনি এবং আপনার ইয়ের কথা চলছিল যে আপনার সংসদের সাথে মহিলা এমপি বিএনপির থেকে নির্বাচিত হয় না এবার। মানে বিএনপি না, সে আগে বিএনপি করতো, রুমিনা ফারহান। এদের একটা টক শোতে রুমিনা ফারহান বলছিল সময় আর বেশি দিন নাই যে সমন্বয়ক বললেই পিটাবে তোদের। গোলাম মোল্লা রনিও এই কন্টেন্ট করছিল, সমন্বয়ক বললেই আপনাদের মারবে, রাস্তায় মানুষই পিটবে সমন্বয়ক কইলে। মানে কোনো কথা নাই, মানে এদের অত্যাচারে এত বেশি অত্যাচারিত হয়েছিল মানুষ। এখন একটা চান্স বুঝছেন, যেখানে যায় সেইখানে। তো তুমি বেটা ডরাও কেন? তুমি না থানায় যা হুমকি দিছিলা যে আমি অমুক পুলিশকে মেরেছিলাম, গাছে ঝুলিয়ে রেখেছিলাম, আগুন জ্বালিয়ে দিয়েছিলাম। আজকে বিএনপির ২-৪টা চ্যাংড়ার সামনে তুমি ডরাও কেন? কথায় কথাতে এমনি কয় যে আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিয়েছি, আওয়ামী লীগ আর ক্ষমতায় আসবে না, আওয়ামী লীগ রাস্তায় নামতে দিব না। এই বিএনপির ৮-১০টা, এই ৮-১০ পোলাপানের যে বিএনপির নোয়াখালীতে ছাত্রলীগ যুবলীগের পোলাপান মাইরা ঘরে তুলে দিছে এই ২ দিন আগে। তাদের ডরাও কেন তুমি? তোমরা না দিল্লি না ঢাকা গয়া ভারত পর্যন্ত গেছিলা, ভারত দখল করে ফেলাইবা তোমরা। তোমরা ২-৪ জন চ্যাংড়া পোলারে ডরাও। আবার ভিডিও তোমারা যে দৌড়াইতেছে সেই জায়গাটা দেখাইলে না কেন? কারা দৌড়াচ্ছে এটা তো দেখাইবা তুমি ভিডিওতে। তাইলে না মানুষ বুঝতেছে হয় এরা আসলেই দৌড়াইতেছে। পাবলিক প্রথম কি করে, যে যারে মারতে আসে কিন্তু আগে ভিডিও করে দেয় যে ভাই দেখেন এরা আমার মারতে আসছে, যাতে আমি মইরা গেল ওই ভিডিও ধরে পুলিশে ধরতারে। হে কিন্তু এইটা করে নাই ভাই। ভাই বিএমপিও মারবে না এদের, এদের আসলে কেউই মারবে না। এরা ডরে ভয়ে নিজে নিজে পেটে পেটে হাইগেই মারা যাবে এরা। কারণ যে আপনি দেখছেন ভূত, কখনো দেখছেন আপনারা জিন ভূত এগুলো দেখছেন? ধরেন এখন আমরা দেখি হঠাৎ করে ইয়ে গাছের উপরে কি বলে তেঁতুল গাছের উপরে মহিলা উঠে গেছে, গত ১ মাসে ২ মহিলা ২ বার ভিডিও হয়। তো গতকালকে আমি আমার ওয়াইফরে বলতেছিলাম এইখানেও তেঁতুল গাছ আছে, এখানে ভূত জিন থাকে না কেন? বাংলাদেশে মাগরিবের আজান দিলে চুল খুইলা যদি কোনো মহিলা বাইরে কয় যে এরা তো খারাপ বাতাসে পাইছে, তো প্রেগনেন্ট ছিল, এইখানে কিন্তু সারা দিনই হাঁটে, কিছু হয় না। অশিক্ষা কুশিক্ষা তো আমাকে দেশে। তো এরা জিন ভূতের যেরকম ডরায়, এরা আওয়ামী লীগের নাম ওই রকম ডরায়। একটা কথা বলি, জামাইত্যাদের মধ্যে আপনার দেখেন সবচেয়ে ভালো ইন্টেলেকচুয়াল যে পোলাপাইন গুলো আছে না, এগুলো করে বাম দল, মানে চিঙ্কু বাম, টিঙ্কু বাম, বাম। এরপরে মিডল যেগুলো একটু লেভেল মোটামুটি শিক্ষিত, ওগুলা করে জামাত। কিন্তু এই জামাতের ১০ জনের ভিতরে একটা চিঙ্কু বাম নিয়ে ছাইরা দিয়েন। মনে আছে কিনা মাসুদ ভাই, আগে ওই যে অ্যালার্জি হইতো না, সারা শরীর চুলকাইতো, সাদা সাদা স্কাবিস একটা লোশন দিত ডাক্তারেরা, যে ২ দিন এটা মালিশ করবে, গোসল করতে পারবে না, কাপড় চোপড় বদলাইবে না, ২ দিন পরে কিন্তু চুলকানি নাই, স্কাবিস শেষ। তো ঠিক জামাতের ওই যে খাজ্জা নিলে যেন স্কাবিস দিতে হয়, এরা ১০০ জামাতের ভিতরে একটা চিঙ্কু বাম নিয়ে ছাইরা দিবেন। এই জামাতের লোকজন তখন কি করবো জানেন? এ আল্লাহ কি পাপ করেছিলাম যে চিঙ্কু বামের সামনে বললাম। কারণ জবাব দেওয়ার মতন ক্যাপাসিটি তাগো থাকে না। আপনারা হয়তো অনেকে কইতে পারেন ভাই এটা কি কইলেন? জামাতের আমির কে দেখছেন? এই বেটাও কিন্তু বাম, বাম থেকে এখন জামাত করে। এতদিন ওই যে বাম কইতেন, শাহবাগী কইতেন যারা, তাগরে আইন আবার আমরা জামাত করাইতে হয়। তো এই যে কাহিনী, এদের কেউ মারতে পারে না, নিজেরা নিজেরা মরবে। ফারুকীর তো কেউ মারছে নাকি? কেউ তো মারে নাই। ও ভাগলো কেন বউ বাচ্চা লইয়া? কি এমন ছিল? আসিফ নজরুল এখনো ভাগে নাই, ভাগবে। আর ২-৪ টারে বিএনপি মারবে মানে কি কাহিনী হইছে কি, এই আওয়ামী লীগ যাওয়ার পরে এরা ১ম এ বিএনপির সামনে ঠেলছে যে অমুকে মারাও, তমুক মারা এগুলা করছে, আর পেছন থেকে এরা ভিডিও করে ছাড়ছে। বিএনপির বদনাম। তো তখন বিএনপি কিছু কইতে পারে নাই, কারণ এলাকার দখল, এরা বহুত কিছু। এখন তো বিএনপি একা দখল করব। কাজে আমরা ক্ষমতায়, সবকিছু আমগো, তোমরা এবার চাঁদাবাজি করতে লাগাও দোলাই। সুতরাং
তবে আমার যেটা মনে হচ্ছে এই ছেলের কেউ দৌড়ায়নি, এটা একটা নাটক, যে লাইমলাইটে আসার একটা নাটক। হয়তো দেখেন কি জানেন, সে হয়তো ওই যে ইন্ডিয়া গেছিল ভিসা পেপার জমা দিতে, হয়তো ভিসা এটা পাইছে, এখন পাইছে বাংলাদেশ থেকে যাইবো গা পর্তুগাল কোথাও, অ্যাসাইলাম তো নিতে হইব, ওখানে যাই দেখো যে এই দেখেন আমারে দৌড়াইছে ভিডিও। আর নাইলে ভিসা পায় নাই, এখন বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে হাঁটা পথে ইরান তুর্কি হইয়া ইউরোপ ঢুকবো, ওইখানে যাই দেখো দেখেন 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 লাইভেও চালাইছিলাম, আমাকে মেরে ফেলতেছিল তো। কারণ ইউরোপে আইলে অ্যাসাইলের জন্য এগুলো দরকার, কেউ আপনারা মারছে, কেউ আপনারা বাইন্দা রাখছে। কারণ কত পোলাপানের নাটক করাইছি যে মাইরা ঘরের সামনে ফালাই দিয়ে গেছে, মুরগি জবাই করে এগুলো রক্ত লাগাইয়া এমনি পড়ে রয়েছে বেহুশ হইয়া। এগুলো না ছবি দেখাইছে পোলাপান, যে দেখেন আমাকে মাইরা সন্ত্রাসীরা কি করছে, সব নাটক। তা না হইলে আপনারা বলেন যে কেন কারা দৌড়াইতেছে, সেটা সে ভিডিওতে দেখাইলো না, প্রথম প্রশ্ন। এবং মাসুদ ভাই আপনি ফটো যেটা দেখাচ্ছেন এটার আগে আরেকটা ছবি আছে, ওই যে ড্রাইভার হেড দিকে তাকায় রয়েছে, কারণ হে লাইভ করতে ড্রাইভার হেড দিকে তাকায় তাকে হাসে, এটা কি? এটা একটা ভিডিও, পুরো ভিডিওটা যদি দেখেন লাইভটা, সেখানে দেখবেন ড্রাইভার হাসতেছে, ক্লিয়ার বোঝা যায় নাটক। তো এগুলারে কি আপনি কি করবেন? তবে এরা ভয়ে আছে, পাপ বাপেরে ছাড়ে না, কোনো শূন্য জায়গা খালি থাকে না, কিন্তু পাপ কিন্তু বাপকেও ছাড়বে না, এটা সবচেয়ে বড় কথা। আপনারে আপনার পাপের শাস্তি এ দুনিয়াতেই পাইতে হবে। এই শাস্তি, এটা এদের শাস্তি, এদের কারোই শান্তি থাকবে না, অশান্তিতে ভইরা যাবে। আর ওই যে কালকে আপনার একটা কথা বলতেছিলাম আমি, যখন আমরা বলতেছিলেন যে শেখ হাসিনা আসলে কি হবে, আমি বললাম না যে কোটি লোক হবে, 2-3 কোটি লোক হবে, কিন্তু একটা গাছের পাতাও ছিঁড়বে না এরা। আওয়ামী লীগ ক্ষমতা এসে এদের কারো গায়ে একটা ফুলের টোকাও দিবে না, কারণ টোকা দেওয়ার দরকার হবে না তো, তার আগেই সব আতুর হইয়া ঘরে বইয়া থাকবো। আবার আপনারা বললাম না যে পাপ বাপেরও ছাড়ে না, একটা কথা কইলাম না, ছাত্র দলের সাথে হইতে পারে, হয়তো দেখবেন যে কোন দিনও যে রিক্সায় করে যাইতেছে, পিছের থেকে ট্রাক একটা বাড়ি দিয়ে দিছে, উইরা গেছে, আল্লাহর মাল আল্লাহ নিয়ে যাবে, অ্যাক্সিডেন্ট করে মরবে, গর্তে পড়ে মরবে, নালাই পড়ে মরে যেতে পারে, হার্ট অ্যাটাক করে মরতে পারে, দুই একটা তো ফাঁসি দিয়েও মরছে অলরেডি, এটাও দেখছেনি, মেয়ে 2-3টা তো ফাঁসি দিয়ে মরিয়ে গেছে নিজেরা, এরকম হইতে পারে। শেখ হাসিনার উপর আস্থা রাখুন। আমি শেখ হাসিনার সাথে কথা বলেছি, আমার কাছে মনে হয়েছে যে উনি তো হিমালয়ের চেয়েও অবিচল। অর্থাৎ বঙ্গবন্ধুকে যে ফিদেল কাস্ট্রো বলেছিলেন যে আমি হিমালয় দেখিনি কিন্তু শেখ মুজিবকে দেখেছি, সেই একই হিমালয় কিন্তু এই শেখ হাসিনা। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ভারতের এই সময় অনলাইন পত্রিকায় যে ইন্টারভিউ দিয়েছেন, যেটার এক অংশ ছাপা হয়েছে আর এক অংশ ছাপানো হবে, সেখানে তিনি সংক্ষেপে গত 2 বছর তিনি যা যা বলে আসছিলেন সব বলেছেন। আমি যে অংশটা নিয়ে মূলত আলোচনা করব সেটা হলো আওয়ামী লীগের বর্তমানে যারা হাটে ঘাটে মাঠে অনলাইনে জীবন বাজি রেখে জননেত্রী শেখ হাসিনার জন্য কাজ করে যাচ্ছেন, তাদের জন্য এই ইন্টারভিউতে একেবারে সুস্পষ্ট বার্তা রয়েছে। তাদের জন্য সুখবর, এবং তাদের যে দুর্দিন আর বেশি দিন নাই সেই বিষয়টা নিয়ে একটু আলাপ করব। শেখ হাসিনা কি বলেছেন? তিনি বলেছেন তিনি এখন অবসরে যাচ্ছেন না। সজীব ওয়াজেদ জয় একবার তার অবসরের কথা বলেছিলেন বা একাধিকবার বলেছিলেন, সেটা তিনি স্পষ্ট করেছেন এটা হলো তার দীর্ঘদিনের আকাঙ্ক্ষা। এটা তো সত্য কথা যে শেখ হাসিনার আমাদের কাছ থেকে পাওয়ার কিছু নাই, তিনি অবসরে যাবেন, এটাই তো সত্য কথা। কিন্তু 5 আগস্ট জঙ্গি উত্থান, স্বাধীনতা বিরোধী মৌলবাদী শক্তি দ্বারা বাংলাদেশ দখল, সবকিছু কিন্তু ওলটপালট করে দিয়েছে। এখন বাংলাদেশের মানুষ বিপদগ্রস্ত, বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করা হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা বিরোধীরা ক্ষমতা দখল করেছে। এই অবস্থায় তো বঙ্গবন্ধু কন্যা অবসরে যেতে পারেন না। তিনি নেতৃত্বের বিষয়ে বলেছেন যে দলের নেতৃত্বে আসবে তরুণরা। তিনি একটা সুন্দর কথা বলেছেন যে আওয়ামী লীগ একটা প্রাকৃতিক শুদ্ধকরণের মধ্য দিয়ে যাচ্ছে। এই বার্তাটা একেবারে সুস্পষ্ট, সেটা হলো যে 5ই আগস্ট জঙ্গি উত্থানকালে বাংলাদেশ নামক রাষ্ট্রটি যা বঙ্গবন্ধু সৃজন করেছেন, যা শেখ হাসিনা গঠন করেছেন, সেটা যে সময় সবচেয়ে বেশি আক্রান্ত, সেই সময়ে আওয়ামী লীগের কোন নেতারা শেখ হাসিনার থেকে দূরত্ব বজায় রেখেছিলেন, কারা আগে আগে দেশ ছেড়েছিলেন, কারা বিপদ টের পেয়ে নেত্রীর কাছাকাছি না গিয়ে নিরাপদে চলে গিয়েছিলেন,
এগুলো তো আমি আপনি না জানি, নেতৃত্ব ঠিক মতোই জানেন। তিনি তাদের কথা ইঙ্গিত করেছেন, আরো ইঙ্গিত করেছেন তাদের কথা, একেবারে খুব সুন্দরভাবে বলেছেন। আমার তো এই ইন্টারভিউ পড়ে আমি এতটাই আবেগ আপ্লুত হয়েছি যে অনেকটা কি বলবো, যে অশ্রুরুদ্ধ হয়েছি, কিন্তু সেটা তো আর এইভাবে বলার বিষয় না। বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ব্যক্তিগত অনুধাবন 5ই আগস্টের ঘটনা এবং পরবর্তী বাংলাদেশের বিপদ সম্পর্কে, সত্যি সেই বিষয়ে তিনি কতটা জাগ্রত, কতটা সজাগ, এটা কিন্তু এই ইন্টারভিউতে উঠে এসেছে। ফলে তিনি বলেছেন যে যারা এই আওয়ামী লীগ সংগঠনকে ব্যক্তিগত উন্নতির জন্য ব্যবহার করেছে, তারা 5ই আগস্টের এই দুর্ঘটনার মধ্য দিয়ে কিন্তু ছিটকে পড়েছে। এদের অনেকেই আর ধারে কাছে আসতে পারে নাই, অনেকে চুপ মেরে গেছে, এইসব কথা কিন্তু এখানে আছে। এবং তিনি কাউকে অসম্মান করেননি। তিনি বলেছেন যে আওয়ামী লীগের তিনি তরুণ নেতৃত্ব চান, কিন্তু আওয়ামী লীগের যারা প্রবীণ নেতৃত্ব আছেন, যারা জেলে আছে, তাদের যে ব্যক্তিগত জীবনের যে অভিজ্ঞতা, তাদের যে রাজনৈতিক অর্জন, সেগুলাও তো দলের কাজে লাগবে, এটাও তিনি বলেছেন। এবং দলের মধ্যে বর্তমানে প্রাকৃতিক শুদ্ধিকরণ চলছে, অর্থাৎ 25শে আগস্টের জঙ্গি উত্থান, বাংলাদেশের বিপর্যয়, আওয়ামী লীগের সাময়িক বিপর্যয়, যেটাকে আসলে আমি বিপর্যয় হিসাবে কখনোই দেখিনি, আমরা অনেকেই দেখিনি। আমরা মনে করি যে এটা একটা পরীক্ষা হিসাবে এসেছিল। এই পরীক্ষায় আওয়ামী লীগ নামক তরণীতে যারা শুধু ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য উঠেছিলেন, তাদেরকে চিহ্নিত করার কিন্তু এটা একটা বড় পরীক্ষা ছিল। সেই পরীক্ষায় কে পাশ করেছে, কে ফেল করেছে, জননেত্রী শেখ হাসিনা তো এটা দেখেছেন। প্রাকৃতিক শুদ্ধকরণ হয়ে যাচ্ছে, অর্থাৎ বর্তমানে যে আওয়ামী লীগ আমরা পেতে যাচ্ছি, আমরা তো পেয়েই গেছি, কিন্তু সাংগঠনিকভাবে যারা সামনের সারিতে থেকে এই দলটাকে নেতৃত্ব দিবেন আগামী দিনে, সেইখানে জননেত্রী শেখ হাসিনা সুস্পষ্ট করে দিয়েছেন। তিনি যে প্রক্রিয়ার কথা বলেছেন, তিনি কাউন্সিলের কথা বলেছেন, অর্থাৎ প্রতিটা স্তরে পার হয়ে সেখানে বিশুদ্ধ আওয়ামী লীগের কর্মীরা, যারা দেশের জন্য আওয়ামী লীগ করে, যারা মুক্তিযুদ্ধের জন্য আওয়ামী লীগ করে, যারা বঙ্গবন্ধুকে ভালোবেসে আওয়ামী লীগ করে, এবং আমি একটু যোগ করতে চাই যারা শেখ হাসিনাকে ভালোবেসে আওয়ামী লীগ করে, তারাই কেবল সেখানে স্থান পাবে, বাকিরা কিন্তু পাবেন না। ফলে আমাদের একের বিরুদ্ধে অন্যের আসলে কুৎসা রটানোর দরকার নেই, কারো বিরুদ্ধে ক্ষোভ ঝাড়ার দরকার নেই। জননেত্রী শেখ হাসিনা কিন্তু সব দেখছেন, উনি কিন্তু সব অবলোকন করছেন। আর আজকে মাঠের যেসব কর্মীরা কত আছে, খুব বেশি না কিন্তু, যারা লিডিং পজিশনে আছে, আর যারা সমর্থন করছি আমরা কত লক্ষ কোটি, সেভাবে তো আমরা বাংলাদেশের 10 কোটি মানুষ এখন শেখ হাসিনার পেছনে কাতারবদ্ধ। এবং একটা জিনিস আপনারা খেয়াল করবেন, বঙ্গবন্ধুর পরে এই ভূমিতে বর্তমানে শেখ হাসিনা যে জনপ্রিয়তা ধারণ করছেন, যেই জনপ্রিয়তা উনি পাচ্ছেন, সেটা কিন্তু বঙ্গবন্ধুর পরে আর কারো পক্ষে এই বাংলাদেশে সেটা করার আর সুযোগ হয় নাই। আমরা অনেককে আসতে দেখেছি, অনেককে যেতে দেখেছি, কিন্তু শেখ হাসিনা কিন্তু রয়ে গেছেন অবিচল। এই 10 কোটি মানুষের আসলে ভবিষ্যৎটা আমি অত্যন্ত উজ্জ্বল দেখতে পাচ্ছি। একটা জিনিস তো আপনারা জানেন যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বাংলাদেশের অর্থনীতি নির্মাণের যেই দক্ষতা, যেই সাফল্য, এটা কিন্তু বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মৌলবাদীদের থাকা তো দূরে থাক, তারা এটা ঋণাত্মকটা করে, এসেই তারা অর্থনীতিটা ধ্বংস করে দেয়, যেটা আমরা 24শে জঙ্গি উত্থানের পর দেখেছি। ফলে আজকে যারা আওয়ামী লীগের পেছনে আমরা কাতারবদ্ধ আছি, সেই 10 কোটি বাংলাদেশের জনগণ, আমি এদের প্রত্যেকের জন্য কিন্তু একটা সুদিন, একেবারে আলোকিত একটা ভবিষ্যৎ আমি দেখতে পাচ্ছি। শেখ হাসিনা বলেছেন তিনি মুক্তিযুদ্ধের পক্ষের জন্য, অর্থাৎ বাংলাদেশকে মুক্তিযুদ্ধের পক্ষে, অর্থাৎ বিরোধীদের উনি এবার দমন করবেন। দমন কথাটা ওইভাবে আসেনি জননেত্রীর কথায়, কিন্তু আসলে তো দমন করতে হবে। ভাবুন আমাদের দেশে কত স্বাধীনতা বিরোধী আছে। হ্যাঁ, আওয়ামী লীগ যদি 10 কোটি হয়, আরো যে 8 কোটি যদি বাইরে থাকে, এদের মধ্যে কিন্তু একটা বাফার আছে। বাফারটা হলো যে স্বাধীনতা বিরোধী, কিন্তু তাদেরকে সঠিক রাস্তায় আনা সম্ভব। আরেকটা আছে যে কোনোভাবেই আপনি তাদের সঠিক রাস্তায় আনতে পারবেন না, তারা কোনো দিন এই প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা থেকে সরে আসবে না। 71 সালে বঙ্গবন্ধু বাংলাদেশকে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করে দিয়ে যেই অপরাধ করেছেন তাদের দৃষ্টিতে, সেই অপরাধ থেকে তারা বঙ্গবন্ধুকে, শেখ হাসিনাকে এবং বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার সমর্থক হিসাবে আমাদেরকে কখনোই তারা ক্ষমা করতে পারবেন। এই গোষ্ঠীটা 72-এ ক্ষমা পেয়েছে, 2096-তে ক্ষমা পেয়েছে, 2009-এ ক্ষমা পেয়েছে। জননেত্রী শেখ হাসিনা 2 বার, বঙ্গবন্ধু 1 বার এদেরকে ক্ষমা করে দিয়ে দেখেছেন
কি অবস্থাটা দাঁড়ায়। 2024-এ ওরা যখন জঙ্গি উত্থান করলো, ওরা প্রমাণ করে দিয়েছে যে ওরা কিন্তু যারা এই বাংলাদেশটাকে আপনার সৃষ্টি করলো তাদেরকে বাংলাদেশে দেখতে চায় না, ওরাই বাংলাদেশে থাকতে চায়। ওরা বাংলাদেশে থাকতে চায় কোনো শান্তি বা উন্নতির মাধ্যমে নয়, ধ্বংস, ঘৃণা এবং আপনার তাদের যে সীমাবদ্ধ পৃথিবী আছে, যেই পৃথিবীতে অশান্তি ছাড়া কিছু নাই, সেই সীমাবদ্ধ পৃথিবীর এক টুকরা জাহান্নাম হিসাবে তারা বাংলাদেশটাকে তৈরি করে এই দেশের 18 কোটি মানুষের ভাগ্যকে নিয়ে তারা ছিনিমিনি খেলতে চায়। এখন এই 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 অংশটা কত হবে? আমার দৃষ্টিতে 2 কোটি আমি মনে করি। জামাত, হেফাজত এবং হেফাজতেও নিরীহ মানুষ থাকতে পারে, কিন্তু কোর জামাত থেকে শুরু করে 2 কোটি মানুষ, এদের কিন্তু আবার অর্থনৈতিক অবস্থা ভালো। এদের বিভিন্ন চাতুর্যের কারণে এরা ব্যাংক, বিমা, হাসপাতাল করে এই 2 কোটি এবং বিসিএস এর মাধ্যমে চাকরি গ্রহণ করে বিভিন্ন সময় চাকরিতে ঢুকে, সরকারি চাকরিতে ঢুকে, বেসরকারি চাকরিতে ঢুকে, এদের কিন্তু অর্থনীতিও খুব ভালো। এই 2 কোটি মানুষকে তো আমরা বাংলাদেশে আর রাখতে পারবো না। ফিজিক্যালি আমরা তাদেরকে পাকিস্তান পাঠাতে পারবো কি পারবো না সেটা প্রশ্ন সাপেক্ষ, কিন্তু এই 2 কোটি মানুষের অর্থনীতিকে তো আমরা সংকুচিত করতে পারবো, রাজনৈতিক শক্তিকে আমরা শূন্যতে নামিয়ে আনতে পারবো। এদের অর্থনীতি বর্তমানে ভালো, এদের অর্থনীতি যদি সংকুচিত হয়, কাদের অর্থনীতি প্রসারিত হবে? মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির অর্থনীতি প্রসারিত হবে। আমাদের যে 10 কোটি মানুষ শেখ হাসিনার পেছনে আছে, তাদের সবার অর্থনীতি প্রসারিত হবে। এই তুলনাটা আমি কেন আনলাম জানেন? আজকে আমরা শেখ হাসিনার পেছনে যারা কাতারবন্দি আছি, যাদের মধ্যে অনেকে আজকে ঘর ছাড়া, বাড়ি ছাড়া, ভিটা ছাড়া, অনেকের আপন জনকে মেরে ফেলেছে জঙ্গিরা, এখনো খুন করছে। কিন্তু বিএনপির তারেক রহমান তার 30 দিনের খুনের হিসাব আমরা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বাংলাদেশের লোকজন প্রকাশ করেছে যে 605 খুন, অন্যান্য অপরাধ তো আছেই। তার মানে হলো কি, খুনের ক্ষেত্রে ইউনুসকেও ছাড়িয়ে গেছে তারেক রহমানের সরকার, তাই না? তার মানে আওয়ামী লীগের উপর কিন্তু এখনো নির্যাতন চলছে। নেত্রী কিন্তু ওটাই বলেছেন যে আমার নেতা কর্মীদের উপর যে নির্যাতন চলছে সেটাকে রেখে আমি কিভাবে অবসরে যাই। আমি যেটা যোগ করতে চাই, আওয়ামী লীগের যারা আজকে মাঠে হাটে ঘাটে লড়ছেন, তাদের জন্য অপার সম্ভাবনা আপনার উপস্থিত আছে। যারা ফ্রন্ট লাইনে যুদ্ধ করছেন তারা নেতৃত্ব পাবেন, কারণ প্রাকৃতিক বিশুদ্ধতার মাধ্যমে অনেক নেতৃত্ব ঝরে যাচ্ছে ইতিমধ্যে, অথবা ঝরে গেছে, যদিও জননেত্রী এটা ঠিক করবেন। এবং আমি কিন্তু বরাবর আমাকে যারা এই প্রশ্নটা করেন যে পরিবর্তন হবে কিনা ইত্যাদি ইত্যাদি, আমি কিন্তু সবাইকে বলেছি যে দেখুন, শেখ হাসিনার উপর আস্থা রাখুন। আমি শেখ হাসিনার সাথে 2-3 বার কথা বলেছি। আমার কাছে মনে হয়েছে যে উনি তো হিমালয়ের চেয়েও অবিচল। অর্থাৎ বঙ্গবন্ধুকে যে ফিদেল কাস্ট্রো বলেছিলেন যে আমি হিমালয় দেখিনি কিন্তু শেখ মুজিবকে দেখেছি, সেই একই হিমালয় কিন্তু এই শেখ হাসিনা। রুমিন ফারহানাও বলেছে যে শেখ মুজিবকে দেখা আর শেখ হাসিনাকে দেখা একই জিনিস। এই যে আমাদের এত প্ররোচনা দেয়া শেখ হাসিনাকে, আমরা সবাই অনলাইনে অফলাইনে কথায় বার্তায় যে নেত্রী আপনি এখনই এই সিদ্ধান্ত নিন, তখনই এই সিদ্ধান্ত নিন, তিনি কিন্তু কোনো কিছুতে কিন্তু বিচলিত হননি। তার যে অটল সাহস, তিনি যেই অবিচল ধৈর্য নিয়ে যথাসময়ের অপেক্ষা করছেন, সেই জায়গায় কি আমরা কেউ কিন্তু তাকে এক বিন্দু টলাতে পারিনি। এটাই তো নেতৃত্ব, এটাই তো হিমালয় পর্বতের মতো নেতা। এই নেতা যে ডিসিশন বা যে কথাগুলো এই সময়কে বলেছেন, সেখান থেকে আমি আবারও আপনাদেরকে বলছি, যারা আজকে যুদ্ধ করছেন, যারা এই বাংলাদেশের স্বাধীনতা বিরোধী জঙ্গি কিংবা পাকিস্তানি সেকুলার নাস্তিক সবাইকে পরাজিত করার জন্য যারা আজকে হাটে ঘাটে মাঠে লড়াই করছেন, তাদের জন্য কিন্তু, তারা অনেকেই দেশপ্রেমের জন্য করছেন, কিন্তু তাদের জন্য কিন্তু বড় ধরনের অর্থনৈতিক সুযোগও তৈরি হবে। আমার কথা হলো, সেই অর্থনৈতিক সুযোগটা যখন আসবে, সেটাকে আমরা যেন অপব্যবহার না করি। আমরা যেন সেটা নিজের কল্যাণে যেমন কাজে লাগাই, আমরা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মুক্তিযুদ্ধের পক্ষের সকল মানুষের জন্য যেন কাজে লাগাই। এবং আমি মনে করি, আমরা যদি যে বাফার পপুলেশনটা আছে, বাফার বলতে আমি বুঝাচ্ছি যারা মূলত পাকিস্তান ফ্যান্টাসিতে আছেন এখন, ধরুন বিএনপি কিংবা আরো অনেকেই আছে, এই পাকিস্তান ফ্যান্টাসি আর একটা হলো হার্ডকোর পাকিস্তানি, যাদের প্রতিনিধিত্ব মোটা দাগে জামাত করে। এই দুটার মধ্যে একটা পার্থক্য তো আছে মোটা দাগে। হার্ডকোর পাকিস্তানিদেরকেই যদি আমরা বাংলাদেশ থেকে শূন্য করে দেই, সেখান থেকেও কিন্তু আমাদের হাতে অর্থ সম্পদ আসবে, আমাদের হাতে নেতৃত্ব আসবে, আমাদের হাতে দায়িত্ব আসবে। সেই সময়ে যেন আপনারা ভুলে না যান যে এটা একটা আমানত। এটা এমন নয় যে স্বাধীনতা বিরোধীদের যে অর্থনৈতিক সুযোগগুলো ছিল সেগুলা দখল করে আপনি ভোগ করবেন, না, আপনি এটাকে আমানত হিসাবে দেখবেন
অবশ্যই আপনি সেখান থেকে আপনার জীবিকা নির্বাহ করবেন, সেটা যাতে মানব কল্যাণে ব্যবহৃত হয়, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির কল্যাণে ব্যবহৃত হয়, সেটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে। তেমনকি রাষ্ট্র ক্ষমতাটাও, যিনি মন্ত্রী হবেন, যিনি সচিব হবেন, যিনি কর্পোরেশনের দায়িত্ব পাবেন, যিনি ব্যাংকের দায়িত্ব পাবেন, সবার কাজ হবে জননেত্রীর দিকে তাকিয়ে, শেখ হাসিনা বঙ্গবন্ধুর দিকে তাকিয়ে দায়িত্বশীলতার সাথে, সংযমের সাথে রাষ্ট্রটাকে, সিস্টেমটাকে, প্রতিষ্ঠানগুলিকে পরিচালনা করা। এবং আমরা যদি এই দিকটা খেয়াল রাখি, একই সাথে আমরা যেমন মুক্তিযুদ্ধ বিরোধী সে হার্ডকোর 2 কোটি পাকিস্তানবাসীকে, যারা মননে পাকিস্তানি, মগজে পাকিস্তানি, তাদেরকে ফিজিক্যালি পাকিস্তানে পাঠানোর চেষ্টা করা যেতে পারে। সেটা কতটা বাস্তবসম্মত, কতটা সম্ভব সেটা জানি না, কিন্তু তাদেরকে আমরা যদি শূন্য করে দেই, এভাবে যদি আমরা তাদেরকে বাংলাদেশের 2য় শ্রেণীর নাগরিকে পরিণত করি এবং সারা বিশ্বকে একসাথে আমাদের সাথে যুক্ত করব আমরা এই কাজে, এবং এটা সম্ভব, কারণ এটা মৌলবাদী। এদেরকে সারা পৃথিবীর সব জায়গায় মেরে ফেলা হয়। সৌদি আরব এদেরকে যেমন মারে, পাকিস্তান যেমন মারে, মার্কিন যুক্তরাষ্ট্র এদেরকে মারে, রাশিয়া মারে, চীন মারে, ভারত মারে, এমন কোনো রাষ্ট্র নাই বাংলাদেশ ছাড়া এদেরকে গুলি করে মেরে ফেলা হয় না। আমরা কিন্তু গুলি করে মেরে ফেলার কথা বলছি না, আমরা বলছি যে এদের 20 দাঁত আমাদের ভেঙে দিতে হবে। এদের 20 দাঁত হলো এদের অর্থ, এবং এদের 20 হলো পাকিস্তান প্রীতি। এদের 20 আমাদের তুলে নিতে হবে। সেটা হলো যে এদের রাষ্ট্রীয় কোনো ধরনের আপনার চাকরি বাকরি কেউ এদেরকে দিতে পারবে না। এবং পাকিস্তানি সেকুলাররা, আপনাদের কি মনে হয়, ধরুন আমরা যখন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আবার অধিষ্ঠিত হব, এই যে প্রথম আলো, ডেইলি স্টার, এই মাহফুজানা, মতিউর রহমান চৌধুরী, এরা পত্রিকাগুলোর সম্পাদক থাকতে পারবে? মোজাম্মেল বাবুর কি 71 টেলিভিশনের সিইও থাকতে পেরেছেন? তাকে জেলে নেওয়া হয়েছে না? তার এই যে কষ্টে গড়ে তোলা 71 টিভি জঙ্গিরা দখল করে ফেলেছে না? তারাই তো আমাদের রাস্তা দেখিয়েছে। ফলে যেই বাংলাদেশ হতে যাচ্ছে, সেখানে কি আজকে যারা ইন্টেলেকচুয়াল আছেন, যারা কবি সাহিত্যিক আছেন, যারা সাংবাদিক আছেন, যিনি যেই ফিল্ডে আছেন, সবার জন্য কিন্তু আপনার একটা বড় ধরনের অর্থনৈতিক পোটেনশিয়ালও কিন্তু অপেক্ষা করছে। তখন আপনি সেটার অপব্যবহার যদি করেন, আবার কিন্তু আপনি জননেত্রী শেখ হাসিনার সাথে বিশ্বাসঘাতকতা করলেন, আপনি আবার আরেকটা 5ই আগস্ট বীজ বুনে ফেললেন। আমার স্বনির্বন্ধ অনুরোধ যে আমরা সবাই এই প্রতিজ্ঞা করি, আমরা বাংলাদেশে ফিরে এসে বাংলাদেশটাকে সম্পূর্ণরূপে নিজের স্বার্থ ত্যাগ করে আমরা বাংলাদেশের স্বার্থে ব্যয় করব। বাংলাদেশের স্বার্থে আমরা স্বাধীনতা বিরোধীদের সম্পদ রাষ্ট্রীয় আইনের মাধ্যমে কিংবা বিভিন্ন বৈধ ব্যবস্থার মাধ্যমে ওদেরকে আমরা রাষ্ট্রীয় সম্পদ থেকে উৎখাত করব। সেই সম্পদ আমরা আবার জনকল্যাণে ব্যয় করব। আর যেগুলো ইন্টেলেকচুয়াল প্রপার্টি আছে, সেগুলোকে আমরা স্বাধীনতা যুদ্ধের, মুক্তিযুদ্ধের, বঙ্গবন্ধুর চেতনায়, শেখ হাসিনার চেতনায় গড়ে তোলার জন্য আমরা সেই রকম মানুষ তৈরি করব, শিক্ষিত, আদর্শ, দেশপ্রেমিক, ঠিক শেখ হাসিনার মতো অবিচল মানুষ। আমরা হাজার হাজার, লক্ষ লক্ষ নরনারী, ছাত্রছাত্রী সব আমরা কিন্তু তৈরি করব। আমি ভীষণ খুশি জননেত্রী শেখ হাসিনার এই ইন্টারভিউটা পড়ে। আমি নিশ্চিত এটা আপনাদের সবাইকে উদ্বুদ্ধ করেছে। আগামী দিন যেটা আসে সেটা নিয়েও কথা বলবো, কিন্তু আমি সবার সুদিন দেখতে পাচ্ছি, এতটাই সুদিন দেখতে পাচ্ছি যে আমি ভেতরে ভেতরে আবেগে আপ্লুত, যেমন তেমনি অনেক আনন্দে আমি আনন্দিত, এবং পুলক আমার মধ্যে সব দিক থেকে আমাকে এখন আমি অনুভব করছি এমন একটা পুলক যে আমাদের সুদিন এত দ্রুত আসবে। মাত্র এখনো তো 2 বছর যায়নি, অগাস্ট জুলাই, এই জঙ্গি উত্থানের 2 বছর তো এখনো সামনে পড়ে আছে। তার আগেই কিন্তু এই জঙ্গিদের, জুলাই জঙ্গিদের এবং যারা জুলাই জঙ্গি কোয়ালিশনে অংশগ্রহণ করেছে, তাদের ভাগ্য নির্ধারিত হয়ে গেছে। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে আমি প্রিম্যাচিওর কথাবার্তা বলছি, এখনো তো কিছুদিন অপেক্ষা করতে হবে। হ্যাঁ হবে, সেটা সম্পর্কে আমি সচেতন আছি। আমি কথাগুলো বলছি, আমরা দেখেন শেখ হাসিনার যে অর্জন ছিল 17-16 বছরে, যেগুলো কালিমা লিপ্ত করেছে জঙ্গি, স্বাধীনতা বিরোধী, মৌলবাদী শক্তি পিনাকি, ইলিয়াস মাহমুদুর রহমানের মতো জঙ্গিরা অপপ্রচার দিয়ে, সেটা তো আমরা রুখতে পারিনি। অর্থাৎ আমাদের প্রচার যন্ত্রটা ছিল দুর্বল, আমরা সেই দিকে খেয়াল করিনি, আমরা শুধু রাষ্ট্রের উন্নতিতে সময় ব্যয় করেছি। আমি যদি কোনো জায়গায় শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চাই, আমি এই জায়গাটাতেই কাজ করতে চাই যে আমাদের কমিউনিকেশনটা মানুষের সাথে, সেই গ্যাপটা যেন আর না হয়। বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বের যে বাংলাদেশ, যেটা অচিরেই আমাদের হাতে ফিরে আসবে, সেইখানে যেন অপপ্রচার দ্বারা কোনোভাবে আর মুক্তিযুদ্ধকে, বঙ্গবন্ধুকে কোনোভাবেই আর অপপ্রচার দ্বারা কালিমা লিপ্ত করার সুযোগ যেন কোনো স্বাধীনতা বিরোধী জঙ্গি গোষ্ঠী
কিংবা মুক্তিযুদ্ধ বিরোধী সেকুলার গোষ্ঠী আর না পায়, সেখানে কিন্তু আমি কন্ট্রিবিউট করতে চাই। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশিদের দৌড়ঝাঁপ হঠাৎ করেই বাড়ছে। গত 2 দিনে 3টি বিদেশি শক্তি 2টি রাজনৈতিক দলের প্রধানের সাথে বৈঠক করেছেন। সাধারণত নির্বাচনের আগে কিংবা রাজনৈতিক অস্থিতিশীল সময় এ ধরনের বৈঠক হতে দেখা যায়, কিন্তু বর্তমান পরিস্থিতিতে ঠিক কি নিয়ে পরপর এমন বৈঠকগুলো হলো তা নিয়ে রাজনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগের ফেরা নিয়ে নানামুখী আলোচনা বেড়ে যাওয়া এবং আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলটির নেতাদের অংশ নিয়ে সরকারের ইতিবাচক অবস্থানের মধ্যে বাংলাদেশের বর্তমান বিরোধী রাজনৈতিক শিবিরের সাথে পশ্চিমাদের এমন বৈঠক কিছু প্রশ্নের জন্ম দিচ্ছে। এর মধ্যে পুশিন নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যকার বিদ্যমান অচলাবস্থার মধ্যেই আগামী শুক্রবার বাংলাদেশে আসছেন ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। প্রশ্ন হলো, হঠাৎ করে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার আলোচনার মধ্যে কেন পশ্চিমা রাষ্ট্রদূতরা বিরোধীদের সাথে দফায় দফায় বৈঠক করছেন? আবার সীমান্ত ইস্যু, পানি সমস্যা, ভিসা জটিলতা আর বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক রাজনীতি নিশ্চিত করার মতো পুরাতন ইস্যুগুলো সম্পর্কে কোন বার্তা নিয়ে ঢাকায় কর্মস্থলে যোগ দিতে যাচ্ছেন ভারতের নতুন হাই কমিশনার? 10 এপ্রিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, বাংলাদেশে নিযুক্ত তখনকার হাই কমিশনার প্রণয় ভার্মাকে বেলজিয়ামে দেশটির পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি ইউরোপীয় ইউনিয়নেও ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন। এর মধ্যে প্রণয় ভার্মা বাংলাদেশ ছেড়ে নতুন কর্মস্থলে যোগ দিয়েছেন। তারও আগে ভারতীয় ও বাংলাদেশি গণমাধ্যমের খবর হলো, প্রণয় ভার্মার জায়গায় নতুন হাই কমিশনার হিসেবে বাংলাদেশে আসছেন দেশের পোর খাওয়া রাজনীতিবিদ দীনেশ ত্রিবেদী। সূত্রগুলো বলছে, দীনেশ ত্রিবেদীর নতুন কর্মস্থলে যোগ দেয়া ভারত ও বাংলাদেশের জন্য জরুরি হলেও অনেক যদি এবং কিন্তুর উপর ঝুলেছিল। 24 আগস্টের পর থেকে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ইতিহাসের সবচেয়ে খারাপ সময় পার করেছে বলে কেউ কেউ মনে করেন। সে পরিস্থিতিতে পেশাদার কূটনীতিকের খোলস থেকে বেরিয়ে ভারত কেন বাংলাদেশে একজন রাজনীতিককে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিল তা নিয়ে অনেক বিশ্লেষণ সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। গত 3 দশকেরও বেশি সময় ধরে ঢাকায় ভারত সাধারণত ক্যারিয়ার ডিপ্লোম্যাট বা পেশাদার আমলা পাঠিয়েছে। এবারই প্রথমবারের মতো একজন প্রবীণ রাজনীতিবিদ, যিনি ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি নেতা, তাকে পাঠানো হচ্ছে। দিল্লির কূটনৈতিক সূত্রগুলো বলছে, দীনেশ ত্রিবেদী পশ্চিমবঙ্গের রাজনীতিতে দীর্ঘদিনের অভিজ্ঞ, কারণ তিনি ব্যারাকপুরের সাবেক এমপি, তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন, বাংলা ভাষা ও সংস্কৃতি বোঝেন, 2 বাংলার সীমান্ত সাংস্কৃতিক ইস্যুতে গভীর ধারণা আছে তার। এটাকে কাজে লাগাতে চায় ভারত। তিনি সরাসরি মোদী সরকার প্রতিনিধিত্ব করতে পারবেন, পার্টি টু পার্টি আলোচনা করতে পারবেন, যা একজন সাধারণ ডিপ্লোম্যাট সহজে পারেন না। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করেন, একজন পেশাদার কূটনীতিকের বদলে একজন রাজনীতিককে হাই কমিশনার করে পাঠানো ভারত বাংলাদেশের চলমান সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মোড়। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন, আঞ্চলিক নিরাপত্তার চ্যালেঞ্জ এবং অর্থনৈতিক সহযোগিতার প্রেক্ষাপটে দীনেশ ত্রিবেদীর মতো একজন অভিজ্ঞ রাজনীতিকের আগমন 2 দেশের সম্পর্কে নতুন গতি আনতে পারে। বিশ্লেষকদের মতে, স্পর্শকাতর বর্তমান পরিস্থিতিতে মোদী সরকার একজন অভিজ্ঞ রাজনীতিককে বেছে নিয়েছেন, যাতে সংকটময় বিষয়গুলো সহজে আলোচনার মাধ্যমে সমাধান করা যায়। কিন্তু দীনেশ ত্রিবেদী বাংলাদেশে যোগ দিচ্ছেন এই খবর চাওয়ার হওয়ার পর প্রায় 2 মাস লেগে গেল তার নতুন কর্মস্থলে আসতে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে, আগামী শুক্রবার 12 জুন ঢাকায় পৌঁছাবেন বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। ঢাকার ভারতীয় হাই কমিশন সূত্র জানায়, গত 5 জুন দীনেশ ত্রিবেদী বাংলাদেশে ভারতের হাই কমিশনার হিসেবে তার নিয়োগের জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে লেটার অব ক্লিয়ারেন্স গ্রহণ করেছেন। সূত্রগুলো বলছে, দীনেশ ত্রিবেদীর যোগ দেওয়ার পেছনে এই যে এত সময় লাগলো, তার পেছনে বেশ কিছু কারণ আছে। গত 1.5 মাস ধরে সীমান্তে পুশিন সমস্যা নিয়ে 2 দেশের মধ্যে এক ধরনের অচল অবস্থা চলছে। দিল্লিতে দেশ দুটির সীমান্তরক্ষী বাহিনীর বৈঠকেও এ নিয়ে কোনো শুরু হয়নি। আবার বাংলাদেশ সরকার প্রতিনিধিরা অবশ্য পুশিনকে ভারতের অভ্যন্তরীণ ভোটের রাজনীতির ইস্যু বলে মন্তব্য করেছেন। তা সত্ত্বেও সীমান্তে কড়া নজরদারিতে আছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। তারেক রহমানের বিএনপি সরকার ক্ষমতা আসার পর
এখনো পর্যন্ত গঙ্গার পানি বন্টন চুক্তির নবায়ন এবং তিস্তার পানি বন্টন নিয়ে দুপক্ষ কোনো সমাধানে পৌঁছতে পারেনি। সূত্রগুলো বলছে, ভারত ও বাংলাদেশের মধ্যকার এই ইস্যুগুলো পুরাতন, মানে এগুলো আগের সরকারগুলোর আমলেও ছিল। 24 আগস্টের পর থেকে ভারতের কাছে দুটি গুরুত্বপূর্ণ ইস্যু হলো বাংলাদেশের অভ্যন্তরে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি ও ভারত বিরোধী জনগোষ্ঠী মাথা চাড়া দিয়ে ওঠা। দর্শক, ভারত বাংলাদেশের গত নির্বাচনের আগে থেকে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পক্ষে তাদের অবস্থান তুলে ধরেছে। সোজা সাপটাভাবে বললে বিষয়টি আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে দেওয়ার দিকেই ইঙ্গিত করে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, পুরাতন 3টি ইস্যু এবং নতুন এই 2টি ইস্যু নিয়ে দূরত্ব থাকায় ভারতের নতুন হাই কমিশনার বাংলাদেশে আসাটা ঝুলেছিল। এর মধ্যে আরেকটি ইস্যু হলো বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের ভারত সফরের পরপরই ধারণা করা হয়েছিল তারেক রহমান তার প্রথম বিদেশ সফরে ভারত যেতে পারেন, কিন্তু এর মধ্যে চীন, সৌদি আরব, ভুটানের কথা শোনা গেলেও এখন জানা যাচ্ছে তারেক রহমান মালয়েশিয়া যেতে পারেন। মূলত চীন ও ভারতের মধ্যকার আঞ্চলিক ভূ রাজনীতির দ্বন্দ্বকে পাশ কাটাতে তারেক রহমান বাধ্য হয়ে মালয়েশিয়া যেতে পারেন। কূটনৈতিক ও রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, শেষ পর্যন্ত রাজনীতিবিদ দীনেশ ত্রিবেদী যে বাংলাদেশে আসছেন, তিনি পুরাতন নতুন ইস্যুগুলো নিয়ে দিল্লির কি বার্তা আর মিশন নিয়ে ঢাকায় আসছেন। বাংলাদেশের রাজনৈতিক মহলে আলোচনা আছে আওয়ামী লীগের রাজনীতি ফেরার বিষয়টি নিয়ে বিদেশি শক্তিগুলোর মধ্যে ভারত গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারের মধ্যে একজন। ফলে নতুন হাই কমিশনারের কাজে যোগ দেওয়ার পর এই বিষয়টি নিয়ে নজর থাকবে অনেকেরই, কারণ এরই মধ্যে আওয়ামী লীগের রাজনীতি ফেরা নিয়ে বাংলাদেশের সংবাদ মাধ্যম থেকে শুরু করে রাজনীতিতে আলোচনার ঝড় উঠেছে। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনগুলো কার্যক্রম নিষিদ্ধ থাকা আর পুলিশ ব্যাপক ধরপাকড়ের মধ্যে বড় বড় শোডাউন করে যাচ্ছে। প্রতিদিনই তারা দেশের একাধিক জেলা উপজেলায় মিছিল করে যাচ্ছে। এমন পরিস্থিতিতে দলটির কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে সরকারের প্রতিনিধিরাও কথা বলতে হচ্ছে। গত মঙ্গলবার প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও দলটির নেতাকর্মীরা আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে চাইলে সরকার কোনো বাধা দেবে না। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যাদের নামে মামলা আছে বা মামলা চলছে, আইনি কোনো নিষেধাজ্ঞা না থাকলে তারাও নির্বাচনে অংশ নিতে পারবেন, সরকার তাদের পথ আটকাবে না। আওয়ামী লীগের অনেক নেতার এখনো দলীয় পদ পদবি রয়ে গেছে, এতে কোনো সমস্যা হবে কিনা এমন প্রশ্নের জবাবে জাহিদুর রহমান বলেন, এই বিষয়টির এখন আর কোনো গুরুত্ব নেই, কারণ দল হিসেবে আওয়ামী লীগের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। তার এই বক্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম হয়েছে। এই সিদ্ধান্তের সমর্থকরা একে দেখছেন একটি গণতান্ত্রিক পদক্ষেপ হিসেবে। অন্যদিকে সমালোচকরা প্রশ্ন তুলেছেন, আগামী দিনের বড় নির্বাচনগুলোর উপর এর কি প্রভাব পড়বে। রাজনীতি বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্তের ফলে অনেক এলাকায় নির্বাচনের চিত্র বদলে যেতে পারে। বিশেষ করে বিএনপি, আওয়ামী লীগ এবং জামাত ইসলামের প্রার্থীদের মধ্যে একটি ত্রিমুখী লড়াইয়ের সুযোগ তৈরি হতে পারে। কিছু পর্যবেক্ষক মনে করছেন, দেশের রাজনৈতিক বাস্তবতার কথা চিন্তা করে সরকার এই আপোষ করেছে। আবার অনেকের ধারণা, সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন দেখতে চায় বাইরের কিছু দেশ, আর সেই আন্তর্জাতিক চাপের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে বিএনপির একজন শীর্ষ নেতা ও সরকারের একজন মন্ত্রী জানিয়েছেন, আওয়ামী লীগকে রাজনীতিতে সুযোগ দেওয়ার জন্য আন্তর্জাতিক মহলের তাগিদ ছিল এবং এখনো আছে। বিদেশি অনেকগুলো পক্ষ আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার দিতে সরকারকে চাপ দিচ্ছে। সরকার এমন চিন্তা ভাবনার মধ্যে নতুন খবর হলো, গত 2 দিনে বাংলাদেশে পশ্চিমা রাষ্ট্রদূতদের দৌড়ঝাঁপ আবার হঠাৎ করে বেড়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপিয়ানের রাষ্ট্রদূতরা গত 2 দিনে জামাত ও এনসিপি নেতাদের সাথে একাধিক বৈঠক করেছেন। 10 জুন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। জাতীয় সংসদ ভবনে বিরোধী দলীয় নেতার কার্যালয়ে তারা বৈঠক করেন। তার আগের দিন একই কার্যালয়ে জামাতের আমিরের সাথে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্টি ক্রিস্টেনসেন। জামাতের পক্ষ থেকে এই 2টি বৈঠক নিয়ে যে বিবৃতি দেওয়া হয়েছে তা বেশ আনুষ্ঠানিক। বলা হয়েছে, এসব বৈঠকে নির্বাচন পরবর্তী দেশের সামগ্রিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় বাজেট, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা এবং বাংলাদেশের সাথে দেশগুলোর সম্পর্ক সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বুধবার ইউরোপিয়ান ইউনিয়নের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল, এনসিপির আহ্বায়ক ও
বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সঙ্গে বৈঠক করেছে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠকটি অনুষ্ঠিত হয় এনসিপির দলীয় কেন্দ্রীয় কার্যালয়। কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশে বিগত নির্বাচনের আগে এ ধরনের বৈঠক বেশি হতে দেখা গেছে। হঠাৎ করে আওয়ামী লীগের ফেরার আলোচনার মধ্যে বিদেশি কূটনীতিকদের এই ধরনের বৈঠক বেড়ে যাওয়া নতুন বার্তার ইঙ্গিত দেয়। বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বা আওয়ামী লীগের ফেরা নিয়ে বর্তমান সরকারি দলই শুধু না, বিরোধী দুটি দলকেও এক ধরনের সমঝোতার মধ্যে আসতে হবে। না হলে 24 আগস্টের পর যেভাবে সহিংসতা হয়েছে তেমন ভয়াবহ ঘটনা আবারও ঘটার আশঙ্কা থেকে যায়। সূত্রগুলো বলছে, ওই সমঝোতার চেষ্টা পর্দার আড়ালে চলছে। বিদেশি শক্তিগুলো সেই চেষ্টাই করে যাচ্ছেন। তবে সেটি নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া কি, সেটি এখনো পরিষ্কার নয়। বাংলাদেশের ইসলামী ব্যাংকে চরম নৈরাজ্য চলছে। একদিকে একের পর এক আন্দোলন, অন্যদিকে গ্রাহকদের মধ্যে হিড়িক পড়েছে টাকা তুলে নেবার। গতকাল সংসদেও এই নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। এর প্রেক্ষিতে একটি প্রশ্ন উঠেছে, ইসলামী ব্যাংক কি তাহলে অচিরেই বন্ধ হয়ে যাবে? কোনো একটা গ্রুপ কি এই ব্যাংকটাকে বন্ধ করবার জন্য ষড়যন্ত্র করছে? 1983 সালে এই ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল এবং তখন জামাত ইসলাম সহ আরো কিছু ইসলামিক দল এই ব্যাংকটি প্রতিষ্ঠার সাথে জড়িত ছিল। সেই থেকেই বাঙালি ধর্মভীরু বাঙালিরা অনেকে ইসলামী ব্যাংকে টাকা রাখতেন এবং এখানে টাকা রাখা নাকি হালাল এবং ধর্মীয় লেবাসে তারা এই ব্যাংকটি পরিচালনা করতেন। কিন্তু গত কয়েকদিন ধরে এই ব্যাংককে কেন্দ্র করে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে এবং যার আমরা রিফ্লেকশন দেখলাম গতকাল জাতীয় সংসদে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ব্যাপক বক্তৃতা দিয়েছেন, অর্থমন্ত্রী কথা বলেছেন, বিরোধী দলের নেতা কথা বলেছেন। ঘটনার শুরু একদম শেষ পর্যায়ে যে 24শে মে বাংলাদেশ ব্যাংক থেকে জনাব খুরশিদ আলমকে চেয়ারম্যান হিসেবে ইসলামী ব্যাংকে নিয়োগ দেওয়া হচ্ছে। এই খুরশিদ আলম আগে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন। তো খুরশিদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার পরে এই সচেতন গ্রাহক ফোরাম নামের একটা গ্রাহকের গ্রুপ, তারা 1 জুন থেকে ব্যাপক আন্দোলন গড়ে তোলে। তারা এই খুরশিদ আলমের পদায়নের বিরোধিতা করে এবং তাদের যে সদ্য চলে যাওয়া যে এমডি ওমর ফারুক খান তার পুনর্বহালের দাবি জানান। এই সচেতন গ্রাহক ফোরাম কারা? বলা হচ্ছে যে এরা জামাতে ইসলামের পৃষ্ঠপোষকতা ধন্য একটা গ্রুপ। এরা বেসিক্যালি জামাতেরই লোকজন আর কি। এখন এই যে তারা আন্দোলন শুরু করেছে 1 জুন থেকে এবং তারপরে 7 দিনের মধ্যে ইসলামী ব্যাংকের গ্রাহকরা 4000 কোটি টাকার বেশি ব্যাংক থেকে তুলে নিয়েছেন এবং এইভাবে যদি টাকা তুলতে থাকে গ্রাহকরা, তাহলে অচিরেই ব্যাংকটি ব্যাপক সংকটের মুখে পড়বে। এমনিতেই ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ এখন ইসলামী ব্যাংকের, যার পরিমাণ 50%-এরও বেশি। এতদিন ইসলামী ব্যাংককে নিয়ে আমরা এসালমের অনেক দুর্নাম শুনেছি, এসালম এই করেছে সেই করেছে, কিন্তু গত 5ই অগস্ট 2024 থেকে এই ব্যাংকটির দায়িত্ব নেয় জামাতে ইসলামী। স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে প্রদত্ত বক্তব্য অনুযায়ী একদম নারায়ে তাকবীর স্লোগান দিয়ে তারা এই ইসলামী ব্যাংকটাকে দখল করে। এই জন্য আমি এই সালাউদ্দিন সাহেবের বক্তৃতাকে এত গুরুত্ব দিচ্ছি, কারণ তিনি এটি সংসদে বলেছেন। এটি পল্টনে বা কোনো রাজনৈতিক সভার মেঠো বক্তৃতা নয়। সুতরাং এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং তিনি বলেছেন যে 2024 সালের 5ই আগস্ট ব্যাংকটির দায়িত্ব নেবার পর থেকে এই ব্যাংকের একটা স্কিম আছে RDS, রুরাল ডেভেলপমেন্ট স্কিম। এই স্কিমের অধীনে প্রধানত নারীদের লোন দেওয়া হয় 5,000, 10,000, 20,000 টাকা করে। 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত এই RDS এর থেকে লোন দেওয়া হয়েছিল 11,000 কোটি টাকা, আর 2024-এর 5ই আগস্টের পর থেকে এই মাত্র 1.5 বছরের লোন দেওয়া হয়েছে 11,000 কোটি টাকা এবং এই টাকাটা একটি রাজনৈতিক দলের নির্বাচনে
পরোক্ষভাবে ব্যবহৃত হয়েছে। যেমন কোনো একজন নারীকে হয়তো 10,000 টাকা দেওয়া হয়েছে এবং বলা হয়েছে তাকে জামাতে ইসলামের প্রার্থীকে ভোট দিতে, এবং জামাতে ইসলামের প্রার্থীকে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে, এবং এই 10,000 টাকা যে ঋণ এটা আর শোধ দিতে হবে না, বরং প্রার্থী জিতলে আরো 10,000 টাকা দেওয়া হবে। তার মানে ইসলামী ব্যাংকের টাকা দিয়ে তারা নির্বাচন করেছে। আবার তারা যে বিভিন্ন জায়গায় প্লেনে গেছে সেটা আবার কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির ফান্ড থেকে, ইসলামী ব্যাংকের যে সিএসআর ফান্ড থেকে, সেখান থেকে তারা ব্যয় করেছে। এছাড়া তারা 9,000 লোকের চাকরি অন্যায়ভাবে চ্যুত করেছে। 6,000 লোককে তারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, সেটাও কোনো নিয়ম নীতি না মেনে, এবং প্রায় 13,000 লোককে তারা প্রমোশন দিয়েছে। অর্থাৎ ব্যাংকটাকে তারা যা ইচ্ছা তাই করেছে, হরি লুটের একটা জায়গা তৈরি করেছে। তাহলে এসালমের নামে এত বদনাম দিই, আর যারা আমরা সারা জীবন শুনে আসলাম যে সৎ লোকের শাসন চাই, তো এই হলো জামাতের সততার নমুনা, যে একটা ব্যাংকে তারা ধর্মের নামে দখল নিয়ে সেই ব্যাংকে যা ইচ্ছে তাই লুটপাট করেছে। তারা নাবিল গ্রুপ নামে একজনকে 700 কোটি টাকা লোন দিয়েছে, যে লোনটা আর ফিরে পাবার কোনো সম্ভাবনা নেই। তারা আর একটা গ্রুপকে 40 কোটি টাকা দিয়েছে, সেটাও আর পাবার কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ জামাত যারা ইসলামকে রাজনীতির স্বার্থে ব্যবহার করে থাকে, এরা যে কত বড় দুর্বৃত্ত, কত বড় ভণ্ড, কত বড় বাটপার, কত বড় লুটেরা, তা এই ইসলামী ব্যাংককে কেন্দ্র করে তাদের আচরণে কিন্তু বোঝা যায়। বাংলাদেশ ব্যাংকের যে স্পোক্স পার্সন মিস্টার আরিফ হোসেন খান, তিনি বলেছেন যে ব্যাংকের বিষয়ে রাজনৈতিক দলসমূহের ইনভলভমেন্ট না থাকাই ভালো, কিন্তু জামাতে ইসলাম যেভাবে ওপেনলি ইসলামী ব্যাংকের পক্ষে কথা বলছে, তাতে বিষয়টা ভীষণ দৃষ্টিকটু নয়, বরং তাদের বলা যায় যে এক ধরনের লুটপাটের যে ভান্ডার সেইখানে টান পড়েছে, যে কারণে তারা আর রাগঢাক করেনি, তারা একদম ওপেনলি এই ব্যাংকের পক্ষে কথা বলছে, যেটা কিন্তু। এবং বিরোধী দলীয় নেতা যিনি ডক্টর শফিক, তিনি বলেছেন যে তাদের বিরুদ্ধে যে অভিযোগ, ইসলামী ব্যাংকে কেন্দ্র করে যে অভিযোগগুলো, সেগুলো যদি প্রমাণ করা যায় তাকে তিনি মেডেল দেবেন। এইটা কেমন কথা? মেডেল কেন দিবেন? তিনি তো বলবেন যে প্রমাণ হলে তিনি যে শাস্তি প্রাপ্য সেটা মাথা পেতে নেবেন। এটা কি খেলা নাকি? চুরি করবেন, লুটপাট করবেন, সেটা ধরায় দিলে আবার মেডেল দেবেন? মানে কি রকমের ভণ্ড! এবং সারা দেশে কিন্তু এখন আমি এই পত্রিকায় পড়ার পরে আমি ব্যক্তিগতভাবেও কিন্তু অনেকের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, যে পরিচিত অনেক ইসলামী ব্যাংকের গ্রাহক ছিল এবং সবাই টাকা তুলে নিচ্ছে, এবং আমিও মানে পরিচিতদের অনেকেই বলেছি একটু সতর্ক থাকতে। এবং এখন বাংলাদেশে যে কথাটা চাউর হচ্ছে যে ইসলামী ব্যাংকে টাকা থাকলে টাকাটা তুলে নাও, না হলে এই ব্যাংক যে কোনো দিন কলাপস করবে এবং সেক্ষেত্রে তোমার টাকা কিন্তু মার যাবে। এই মেসেজটা কিন্তু গ্রাহকদের মধ্যে সামহাও ছড়িয়ে গেছে। যদিও অর্থমন্ত্রী বলার চেষ্টা করছেন যে এইটা রাজনৈতিকভাবে সুপরিকল্পিতভাবে এই মেসেজ স্প্রেড করা হচ্ছে, যাতে ব্যাংকটা কলাপস করে, যাতে সরকারের উপরে বদনাম হয়। কিন্তু ইসলামী ব্যাংকটা নিয়ে আসলেই চিন্তা ভাবনা করা উচিত, এবং যেভাবে এইটা জামাতের গ্রিপে চলে গেছে, এবং এখান থেকে জামাত শিবিরের কর্মীরা এখানে কাজ করে, তারা নিয়মিত মাসিক চাঁদা দেয় জামাতের কর্মসূচি চালানোর জন্য। আর বাংলাদেশ আওয়ামী লীগের নিষিদ্ধতা, আপনি বিশ্বাস করেন এটা আমি থোড়াই কেয়ার করি, কারণ বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখা যাবে না। আমি বারবার বলে আসতেছি, বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে জনগণের তৈরি দৈত্য, যাকে আপনি কখনো বোতলবন্দি করতে পারবেন না। আপনি যত বোতলবন্দি বুঝাইছি, ওই যে আপনাদের যে বড় ভাই আছে না ওয়াকার সাহেব, মানে ক্যান্টনমেন্টে বন্দি করতে পারবেন না আপনি, কারণ বাংলাদেশ আওয়ামী লীগ ক্যান্টনমেন্টে পয়দা হয় নাই। তাকে ক্যান্টনমেন্টের ডর দেখা আপনি হয়তো কিছুদিন দূরে রাখতে পারবেন, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগকে আপনি বোতলবন্দি করতে পারবেন না। পারছেন না বলেই তো আজও নির্বাচনের ইউনুসের 18 মাস, আমার ভাবির পোলাদের 18 মাস, আর তারেক ভাইয়ার 3 মাস পার হয়ে গেছে, তারপরেও আপনি এখনো ওয়াকার সাহেবকে, জলপাই রংকে আপনি ঘরে ফেরাতে পারতেছেন না ভয়ে। কারণ কি? কারণ আওয়ামী লীগ নিষিদ্ধতা কেয়ার করার সাথে আমি সম্পূর্ণ একমত। প্রথমত কি কারণে তারা নির্বাচনে আওয়ামী লীগকে চাচ্ছে সেটাও সঠিক বলেছেন বলে আমি মনে করি, এবং আওয়ামী লীগকে কেন যাওয়া উচিত হবে না সেটাও তিনি বলেন, আমিও একমত এই ব্যাপারে।
কারণ আওয়ামী লীগের তার নিজস্ব গণভিত্তি আছে, জনভিত্তি আছে, জাতীয় আন্তর্জাতিক ভাবে তার গ্রহণযোগ্যতা আছে। কে তাকে দাওয়াত দিল, কে তাকে দাওয়াত দিল না, তাতে যায় আসে না। বরং আওয়ামী লীগকে এই দাওয়াত কিছু কিছু সময় দেখবেন কিছু কিছু ব্যক্তিকে দাওয়াত দেওয়া হয় নিজের ক্রেডিট বাড়ানোর জন্য, তাকে খাওয়ানোর জন্য না। তো আওয়ামী লীগকে ওই জন্য দাওয়াত দিতেছে। আওয়ামী লীগের দাওয়াত খাওয়ার দরকার নাই, আওয়ামী লীগে এমনি তার দাওয়াত খাওয়ার অধিকার আছে, তার সেই যোগ্যতা আছে, সে এমনি মন্ডল। তাকে ওই দাওয়াত খায় প্রমাণ করতে হবে না যে আমি মন্ডল। অনেক সময় কিন্তু এরকম থাকে, আমার তুই দাওয়াত দিলেন না তাইলে বোধহয় আমি মন্ডল না, এরকম মনে হয়। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ তা না, এর উচিত হবে না, বরং এটা টোটালি একটা ফাঁদ। আর আমার ধারণা এই ছোটখাটো ফাঁদে এইরকম মানে একেবারে এমন একটা ফাঁদ যেটা আমরা প্রথমেই বুঝে ফেলেছি, আওয়ামী লীগ এই ফাঁদে পা দিবে বলে আমার মনে হয় না। আওয়ামী লীগ এত দেউলিয়া হয় না এখন। আর তারা এখানে একটা ফাঁকা রয়েছে, শুভঙ্করের ফাঁকি। যখন বলে যে তারা তো নিষিদ্ধ করেনি, সংসদে তো পরে আইন প্রয়োগ করছে, সংসদে তো এটা পাশ করে নিয়েছে। ডক্টর ইউনূস যেটা করেছে, অর্থাৎ ডক্টর ইউনূস একটা তার কাটার অর্ধেক ঢুকিয়ে দিয়ে গেছে, পরে তারা তো সেখানে হ্যামারিং করেছে। তাই এই দায় বিএনপি হাত থেকে সরিয়ে নিতে পারবে না। এরা নিজেদের দাবি করে যে তারা নাকি বহুদলীয় গণতন্ত্র, আসলে বহুদলীয় রাজাকারদের নিয়ে ৭৫-এর পরে রাজনীতি করার সুযোগ করেছিল, জিয়াউর রহমানের সময়ও করেছিল। সেটা বহুদলীয় গণতন্ত্র ছিল না, বহুদলীয় রাজাকার স্বাধীনতা বিরোধীদের নিয়ে একটা কিছু করা। কিন্তু এখন এরাই আবার এখন গণতন্ত্র পুনরুজ্জীবন করতেছে আওয়ামী লীগ নিষিদ্ধ করে। বাংলাদেশের সবচেয়ে বড় দলটাকে আপনি নিষিদ্ধ করে গণতন্ত্র চান, এতে কিন্তু স্পষ্ট হয়ে গেছে যে আপনি কেমন গণতান্ত্রিক। তাই এগুলো তারা বলে, সেটা বিভিন্ন আকিদেই বলুক, আর সেটা আধা বিএনপি, আধা ছাত্রলীগ, আধা কি গণ অধিকার নাকি কি যেন পার্টির, সে এরকম আধা আধা করে যে লোকটা ক্রস, গাধাও না ঘোরাও না, মাঝখান থেকে খচ্চর, এই খচ্চর দিয়েই বলাক, খচ্চর নুরাকে দিয়ে বলাক, আর জাহিদ পাঠাকে দিয়েই বলাক, আর স্বয়ং তারেক রহমানের মতো মুসলেখা সরকার প্রধানই বলুক, এতে কিছু যায় আসে না, এতে কোনো কিছুই হবে না। আর আমাদের বিজ্ঞ আলোচক মঞ্জু ভাই একটা দারুণ কথা বলেছেন যে তারা এটা স্থানীয় নির্বাচন, এটা এমপি নির্বাচনের মতো নয়। এটা সংসদে গেলে কিন্তু শুধু নিজের চেহারা, নিজের আয়নায় নিজের চেহারা, কিন্তু যখন আপনি স্থানীয় নির্বাচনে আসবেন তখন কিন্তু মানুষের অন্যের আয়নাতে নিজের চেহারা দেখতে হবে। শুধু যে আওয়ামী লীগের জন্য তা না, আওয়ামী লীগ যদি না আসে নির্বাচনে তাহলে আরো বিপদ এদের বেশি হবে, ভয়ঙ্কর বিপদ হবে, নিজেরাই ধ্বংস হয়ে যাবে এরা। বরং আওয়ামী লীগ যদি এখন ইলেকশনে না যায় তাহলে কি হবে, বিএনপির ভেতরে নিজেরাই কোন্দল সৃষ্টি হবে। আপনার মনে আছে আওয়ামী লীগ যখন স্থানীয় নির্বাচনে নৌকা মার্কা দিল, আওয়ামী লীগের ভুল যেগুলো ছিল তার মধ্যে একটা কিন্তু অন্যতম ভুল ছিল যে স্থানীয় নির্বাচন সেখানে প্রতীক দেয়া, জি মনে আছে তো। তো কেন হয়েছে, একতরফা হয়ে গেছে, কারণ যখনই নৌকা মার্কা তখন সেটা একতরফা হয়ে গেছে। তো এই যে এবার বিএনপি নির্বাচন, বিএনপি নিজেরাই হায়নার মতো কামড়ি শুরু করে দিবে। আমার মতে আওয়ামী লীগ যদি নিষিদ্ধতা তুলেও নেয় তাও নির্বাচনে যাওয়া উচিত না। এই মুহূর্তে তারা যদি ধরে নেন, বললো যে আমরা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিলাম, তবু আমার মতে ইউনিয়ন নির্বাচনে যাওয়া উচিত না, স্থানীয় নির্বাচনে। বাবা তোরাই খা, তোদের পেট ভরে খায় পেট খারাপ হয়ে তোরা মরবি, তোদের ডায়রিয়া হবে খাইতে খাইতে, সেই ব্যবস্থা করা উচিত। যেহেতু খাবে ভালো মতো খাইতে দেখবেন যে যখন ওই যে গ্রামে যখন ধানের মৌসুম, গমের মৌসুম আসে, কাউনের মৌসুম, ভুট্টার মৌসুম আসে, তখন দেখবেন গৃহস্থের যে হাঁস আর মুরগি থাকে খাইতে কিন্তু এই যে ঘাড়টা এরকম থাকে না, টাস করে পড়ে যায়, কারণ পেটটা ভরে যায়, লড়তে পারে না। এদের আপনি সেই সুযোগ দেন, খাইতে দেন, এরা খাইতে ডায়রিয়া হয়ে এরা মারা যাবে। আর বাংলাদেশ আওয়ামী লীগের সাথে তারা যে মস্করা করতেছে, এগুলো বাংলাদেশ আওয়ামী লীগও বোঝে। মানে এদের অবস্থা কি জানেন, যে শিয়াল সে তো উঠতে পারে না, শিয়ালে বলতেছে যে পাখি কিভাবে আকাশে উড়বে কি উড়বে না, খাটাই সে বলতেছে যে উপরে মাছরাঙ্গা কিভাবে উড়বে কি উড়বে না, সে সিদ্ধান্ত নেবে। পাখি কিভাবে আকাশে উড়বে না উড়বে সেটা ওই যে গিদর, হায়না, শিয়াল, তাদের সিদ্ধান্ত, পাখি তার মতো সিদ্ধান্ত নেবে। আর বাংলাদেশ আওয়ামী লীগের নিষিদ্ধতা, আপনি বিশ্বাস করেন এটা আমি থোড়াই কেয়ার করি, কারণ বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখা যাবে না। আমি বারবার বলে আসতেছি, বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে জনগণের তৈরি দৈত্য, যাকে আপনি কখনো বোতলবন্দি করতে পারবেন না। আপনি যত বোতলবন্দি বুঝাইছি, ওই যে আপনাদের যে বড় ভাই আছে না ওয়াকার সাহেব, মানে ক্যান্টনমেন্টে বন্দি করতে পারবেন না আপনি, কারণ বাংলাদেশ আওয়ামী লীগ ক্যান্টনমেন্টে পয়দা হয় নাই। তাকে ক্যান্টনমেন্টের ডর দেখা আপনি হয়তো কিছুদিন দূরে রাখতে পারবেন, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগকে আপনি বোতলবন্দি করতে পারবেন না, পারছেন না বলেই তো আজও নির্বাচনের ইউনূসের 18 মাস, আমার ভাবির পোলাদের 18 মাস, আর তারেক ভাইয়ার 3 মাস পার হয়ে গেছে, তারপরেও আপনি এখনো ওয়াকার সাহেবকে, জলপাই রংকে আপনি ঘরে ফেরাতে পারতেছেন না ভয়ে। কারণ কি? কারণ আওয়ামী লীগ নিষিদ্ধতা কেয়ার করে না। আর বাংলাদেশে আওয়ামী লীগের নিষিদ্ধতা, আপনি বিশ্বাস করেন এটা আমি থোড়াই কেয়ার করি,
কারণ বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখা যাবে না। আমি বারবার বলে আসতেছি, বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে জনগণের তৈরি দৈত্য, যাকে আপনি কখনো বোতলবন্দি করতে পারবেন না। আপনি যত বোতলবন্দি বুঝাইছি, ওই যে আপনাদের যে বড় ভাই আছে না ওয়াকার সাহেব, মানে ক্যান্টনমেন্টে বন্দি করতে পারবেন না আপনি। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ ক্যান্টনমেন্টে পয়দা হয় নাই, তাকে ক্যান্টনমেন্টের ডর দেখা আপনি হয়তো কিছুদিন দূরে রাখতে পারবেন, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগকে আপনি বোতলবন্দি করতে পারবেন না। পারছেন না বলেই তো আজও নির্বাচনের ইউনুসের 18 মাস, আমার ভাবির পোলাদের 18 মাস, আর তারেক ভাইয়ার 3 মাস পার হয়ে গেছে, তারপরেও আপনি এখনো ওয়াকার সাহেবকে, জলপাই রংকে আপনি ঘরে ফেরাতে পারতেছেন না ভয়ে। কারণ কি? কারণ আওয়ামী লীগ নিষিদ্ধতা কেয়ার করে না। আওয়ামী লীগের এগুলো থোড়াই কেয়ার করে বাংলাদেশ আওয়ামী লীগ, যে কে নিষিদ্ধ করেছে আর কে নিষিদ্ধ করে নেই, থোড়াই কেয়ার করে। শুধু এই ওয়াকার সাহেবকে বেড়াকে ফিরে যাইতে দেন, তারপরে মিছিল কাহাকে বলে আর আওয়ামী লীগ কাহাকে বলে, আরে জাহেদ পাঠারা কোথায় থাকে আর কোথায় যায়, বিভিন্নরা তো তখন বলবে আমি তো আগেই ছাত্রলীগ ছিলাম। জাহেদ পাঠা বলবে আমি তো মান্না ভাইয়ের দল, তারেক রহমান আমাকে জোর করে এনেছে। আপনি শুনেন নাই এগুলো বক্তব্য? আমার ভাবির পোলারা বলে তারা চিকেন নাকি কিচেন ক্যাবিনেটে ছিল না। তারপরে ভাবির যে পোলাদের যে খালা ফরিদা নাকি, ফরিদা একটা, সে বলে আমি তো এটা জানতামই না। আবার আসিফ স্যার বলেছে তিনি কিছুই জানেন না। আরেক ভাবির পোলা আছে, ও কিছু জানে না। কয়েকদিন পরে ডক্টর ইউনূস বলবো সেও কিছু জানে না। সব কারা জানে ভাবির পোলারা। এরকম কয়েকদিন পরে দেখ একদিন তারেক রহমানও বলবো আমিও তো লন্ডন থেকে আসতে চাই নাই, ওইখানে আমি জোয়া খেলবো বসে বসে, আমাকে কারা যেন নিয়ে আসলো আমি নিজেই জানি না। মিছিল কয়দিন পরে শুরু হবে, সে অপেক্ষা করেন, দেখতে থাকেন। এই দেশের জনগণও দেখতেছে, এদের বাংলাদেশ আওয়ামী লীগে দেখতেছে, সারা পৃথিবীর তাদের রূপটা দেখতেছে।